সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসটির 14 পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। আমিনার তাড়ায় জোহরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বসতে হলো সুদীপ্তকে। নামাজ ও কোরআন পাঠের জন্য ইতিপূর্বেও তিনি একাধিকবার স্ত্রীর তাড়া খেয়েছেন, কিন্তু অধম স্ত্রী জাতির কথাকে কখনো আমল দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেননি। আজ কিন্তু ভারী সুবোধ অনুগত স্বামীর ভূমিকা পালনে প্রবৃত্ত হলেন। মনে পড়ল সেই কবে কতকাল আগে মরণাপন্ন মায়ের কাছে বসে কোরআন পড়েছিলেন। তিনি তো জানতেন না আজও তিনি যে কোরআন নিয়ে বসেছেন তাও একটি মৃত্যু শিয়রের পাশেই। তিনি জানতেন না যে নিচের তলায় পড়ে ডক্টর ফজলুর রহমানের মৃতদেহ, নাকি হতচেতন দেহে মৃত্যু আসতে কিঞ্চিত বিলম্ব ছিল তখনও। ডক্টর রহমানের নিকটতম জীবিত ব্যক্তি সুদীপ্ত কোরআন নিয়ে বসেছেন। আহা, এ এলাকার কতজনই তো মরেছে আজ। সকলের আত্মার কল্যাণ হোক। অনেক বছর পর অনেকক্ষণ ধরে কোরআন শরীফ পাঠ করলেন অধ্যাপক সুদীপ্ত শাহীন। ক্রমে সন্ধ্যা এলো। সেই সন্ধ্যার অন্ধকারে গা ঢাকা দিয়ে আমিনা গিয়ে রান্নাঘর খুললেন। স্বামী ও ছেলে মেয়েদের সামনে যখন ভাত তরকারি তুলে ধরলেন তখন কত রাত, তাকে রাত বলে না, সন্ধ্যা 8টা। সে সন্ধ্যা 8টাতেই তখন ঢাকা শহরকে মৃত প্রেতপুরী বলে মনে হতে লাগলো। কোথাও কোনো দিকে একটু আলো জ্বলুক কিংবা কোনো শব্দ, ওহ কি ভয়াবহ! সুদীপ্তর মনে হলো ছোট বড় মিলিয়ে তারা এই 5 জনই কেবল সমগ্র ঢাকা শহরে জীবিত আছেন। এক বিশাল অ্যালবাট্রসের পাখার নিচে সমস্ত নগরী যেন দুঃস্বপ্নগ্রস্ত। খেতে গিয়ে একটি গ্রাসও মুখে তুলতে পারলেন না সুদীপ্ত। উঠে পড়লেন। বেশিক্ষণ কিন্তু এই অবস্থাটা থাকল না। আলো দেখা গেল। পাক সেনারা আবার আগুন ধরিয়েছে শহরের বিভিন্ন এলাকায়, আবার গুলি চালাচ্ছে। তবে আশেপাশে কোথাও বলে মনে হচ্ছে না, একটু দূরে দূরে। বোধহয় গতকাল তাদের এলাকার কাজ শেষ করে আজ অন্য এলাকা ধরেছে। এমনি চলতেই থাকবে নাকি? আচ্ছা, যাতা কলে ফেলেছে রে বাবা। সারা শহরে কারফিউ দিয়ে রেখে দিব্যি একটা একটা করে ধরে সাবার করবে সকলকে, মানে সকল বাঙালিকে। এত উদ্ধত্ত ওই পশ্চিম পাকিস্তানিদের। পশ্চিম পাকিস্তানের উদ্ধত কণ্ঠস্বর রেডিওতে বেজে উঠল। শেখ মুজিবুর রহমান দেশের শত্রু, বিশ্বাসঘাতক। কে বলছে এ কথা? স্বয়ং পাকিস্তানের প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি ছেলেবুড়ো জানে শেখ মুজিবুর রহমান তাদের বন্ধু, বাংলার বন্ধু শেখ মুজিব। কিন্তু বাংলার শত্রুরা কি বলে শোনো। দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন শেখ মুজিবুর রহমান, সেজন্য তার শাস্তি না হয়ে যায় না। শেখ মুজিবুর রহমানের শাস্তি দেবে ইয়াহিয়া খান। অভিযোগ, পাকিস্তানকে ধ্বংস করতে চেয়েছেন শেখ মুজিবুর রহমান। এ কথা শুনে এখন মুখ খিস্তি করতে ইচ্ছে করে। ওরে খবিশের বাচ্চা, পাকিস্তান বানিয়েছিল কারা? তোরা তখন তো ইংরেজ সরকারের বন্দুকের নল সাফ করতিস, আর শেখ মুজিব তখন তরুণদের মধ্যে পাকিস্তান আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আজ মায়ের চেয়ে মাসির দরদ বেশি হলো। শেখ মুজিবের পেছনে আজ 7.5 কোটি মানুষের সমর্থন, আর তোর পেছনে কয়েকটা বন্দুক আর গোলা বারুদ। কিন্তু বন্দুক মানুষই বানিয়েছে না? মানুষের চেয়ে সেই বন্দুকের ক্ষমতা কখনো বেশি হয় নাকি? নিশ্চয়ই মানুষের জয় হবে। জয় হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের। কত রক্ত নেবে পিশাচেরা? বঙ্গবন্ধু তো বলেই দিয়েছেন, রক্ত যখন দিয়েছি প্রয়োজন হলে আরও রক্ত দেব, দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর সে 7ই মার্চের কণ্ঠস্বর একবার তা যে বাঙালির কানে গেছে, জীবনের মতো সে হয়ে গেছে অন্য মানুষ। কিন্তু হয়নি যারা, তারা মানুষ নয়, তারা ওই রক্তলোভী পিশাচের দল। রক্তপায়ী জীবটা এখন বলে কি? পাকিস্তানের সংহতি রক্ষার জন্য সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। আবার মুখে গাল এসে গেল সুদীপ্তর। অমন যে নিরীহ অধ্যাপক সুদীপ্ত শাহীন, তিনিও ক্রোধে প্রায় দিশেহারা হলেন। ওই হারামের হাড়, সংহতি মানে কি? বিনা বাধায় পশ্চিম পাকিস্তানকে রক্ত চুষতে দেওয়ার নাম সংহতি? তোদের ওই সংহতির নিকুচি করি। রাগে রেডিওটাকেই এখন তুলে আছাড় মারতে ইচ্ছে করছে। না, রেডিওর কাছ থেকে এখন সরে যাওয়াই ভালো।
ঘরের অন্য কোণে চলে গেলেন সুদীপ্ত। খাটের একাংশ পুড়ে গেছে, শুতে গেলে ভেঙে পড়তে পারে, অতএব মেঝেতে সব বিছিয়ে শুয়ে পড়লেন। ঘুমানোর উদ্দেশ্য নয়, ৭ই মার্চের রেসকোর্স মাঠে এখন ফিরে যেতে ইচ্ছে করছে। অতীতের কোনো আনন্দক্ষণে আত্মনিমজ্জনের মধ্যে বেঁচে ওঠার কোনো রসদ যদি মেলে। হ্যাঁ, বেঁচে ওঠার একটি মন্ত্রই আজ বাঙালি জপ করতে পারে। সে অগ্নিমন্ত্রের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাম জপ নয়, বঙ্গবন্ধুর নির্দেশকে জপ মন্ত্রের মতো সারাক্ষণ মনের মধ্যে জাগ্রত রেখে কর্মের পথ বেছে নিতে হবে। আর যদি আমার মানুষের উপর একটি গুলি চলে, তোমাদের উপর নির্দেশ রইল, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমরা যদি প্রত্যেকে নিজের ঘরকে এক একটি দুর্গ করে তুলতে পারতাম। মুজিব ভাই, তোমার বাংলাদেশ একদিন ওদের জন্য দুর্ভেদ্য দুর্গ হবেই, কিন্তু তার আগে একটি নয়, বহু গুলি তারা চালাবে তোমার দেশের মানুষের উপর। ওহ, আবার সেই কাল রাতের মতোই গুলিগোলা শুরু হলো। বকশিবাজারের দিকেই আগুনের শিখাটা যেন বেশি দেখা যাচ্ছে। আগুন আর গুলিগোলার আওয়াজ। সেই রাতও গুলিগোলার বিচিত্র শব্দ শুনে কাটল। কারফিউ উঠল সকালে একটু বেলা হওয়ার পর। আর কারফিউ উঠে যেতেই সেই ইচ্ছেটা প্রবল হলো সুদীপ্তর মধ্যে। একটু সে ঘুরে দেখবে কি ঘটেছে গত ৩০ ঘন্টায়। কিন্তু দেখবার বহু কিছু তার ঘরেই ছিল। বসবার ঘরের প্রবেশ দরজা খোলাই পড়ে আছে, দরজার গায়ে ৩টে গুলির দাগ। কয়েকটি ছবি টাঙানো ছিল ঘরে, রাফায়েল, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, জয়নুল আবেদিন ও কামরুল হাসানের আঁকা কয়েকখানি ছবি। প্রত্যেকটাতে গুলি করেছে সেই বর্বরের দল। কিন্তু ভারী আশ্চর্য তো, পূব দেওয়ালে রবীন্দ্রনাথ অক্ষত আছেন। সুদীপ্ত কিছুক্ষণ দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে, তোমাকে দেখলে বর্বরতা ভোলে। রবীন্দ্রনাথের ছবিতে গুলি করেনি ওরা, আর গুলি করেছে সর্বত্র, ঘরের মেঝেতে, দেওয়ালে, এমনকি তার শখের ক্যালেন্ডারখানিতেও। সুদীপ্ত বেরিয়ে গেলেন। প্রথমেই গেলেন ৩ তলায়। ডক্টর ফজলুর রহমানেরও ড্রয়িং রুম খোলা। লোকটি ড্রয়িং রুমেই পড়েছিল। ডক্টর রহমানের বৃদ্ধ বাবুর্চি, মুখ ভরা দাড়ি, পরহেজগার মানুষ। রহমান সাহেবদের গ্রামেই বাড়ি। ছেলেবেলায় এর কোলে পিঠে চড়ে রহমান সাহেব মানুষ হয়েছেন। তিনিই প্রস্তাবটা দিয়েছিলেন, চাচা মিয়া চলো, তোমাকে ঢাকা নিয়ে যাই, 2টো রেঁধে বেড়ে খাওয়াবে আর আমাদের সঙ্গে থাকবে। মন্দ কি, গ্রামেও তার 3 কুলে কেউ নেই যখন। অতপর ঢাকায় এতকাল বেশ ভালোই কেটেছে। কিন্তু হঠাৎ কি ঘটে গেল? জওয়ানরা এসে ধাক্কাধাক্কি শুরু করলে নিজেই গিয়ে কপাট খুলে দিয়েছিল সে। বুড়ো মানুষের গায়ে কি আর ওরা হাত দেবে? সভ্য মানুষের মতোই চিন্তা করেছ তুমি, কিন্তু পাকিস্তানিদের চিন্তা অন্যরকম। মানে কিরকম সেটা? ওই বৃদ্ধের সর্বশরীরে তার পরিচয় আছে। না, মেরে ফেলেনি, মাত্র 2টো গুলি করেছে, একটা পায়ে এবং একটা হাতে। রক্তের ধারা গড়িয়ে মেঝে ভিজে গেছে, সে পড়ে আছে। সুদীপ্তকে দেখে শুধু ফ্যাল করে তাকালো তাঁর পানে। কোনো কথা নেই মুখে, কেবল 2 চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে গেল। এবং তখনই মনে হলো, ডক্টর ফজলুর রহমানের ভাগ্যেও কি তবে? না, তা না হতেও পারে। তাদের মতোই তিনিও লুকিয়ে বাঁচতে পারেন না। হ্যাঁ, বেঁচেই আছেন হয়তো। আশাটাকে 2 হাতে বুকে চেপে সুদীপ্ত ভেতরে গেলেন। হায় হায়, কাঞ্চন যে! শয়নকক্ষের সামনে বারান্দায় কাঞ্চনের লাশ পড়ে আছে। ডক্টর ফজলুর রহমানের ভাগ্নে কাঞ্চন মামার কাছে থেকে কলেজে পড়ত। কলেজে? তবে আর কথা নেই। এ ছেলে রাষ্ট্রদ্রোহী না হয়ে যায় না। রাষ্ট্রদ্রোহী যে তার আরও প্রমাণ আছে। স্বাস্থ্য ভালো ছিল কাঞ্চনের, খেলাধুলা করা সবল সুস্থ বাঙালি যুবক একজন। ওরে বাবা, তাহলে তো একে বাঁচতে দেওয়া যায় না। ভাগ্নে কাঞ্চনকে মেরে শোবার ঘরে ঢুকে মামাকে মেরেছে। দেয়াল আলমারির পাশে কাত হয়ে পড়ে আছেন ডক্টর ফজলুর রহমান। আলমারি খোলা। আলমারিতে ডক্টর রহমান কিছুই রাখতেন না নাকি? নিশ্চয়ই মূল্যবান কিছু রাখতেন। কিছুই তার অবশিষ্ট নেই।
রহমান সাহেবের গায়ের শৌখিন পাঞ্জাবিতেই সাক্ষ্য দিচ্ছে তিনি ভদ্র পোশাকে ভদ্রলোকের মুখোমুখি হবার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন, এবং ওইখানেই ভুল করেছিলেন। ভুল করতে যাচ্ছিলেন সুদীপ্ত। স্ত্রীর বুদ্ধিতে বেঁচে গেলেন। স্ত্রী ছিলেন না বলে রহমান সাহেবের ভুল শুধরে দেবার কেউ ছিলেন না। কিন্তু অনেকেরই তো স্ত্রী ছিলেন, যেমন অধ্যাপক মনিরুজ্জামানের, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতার, ডক্টর মুক্তাদিরের। তাদেরকে ভালো মানুষ সেজে ডেকে নিয়ে গিয়ে মেরেছে, কিন্তু সাদেক সাহেবকে তো মেরেছে স্ত্রীর সামনে গুলি করেই। না কোনো এথিক্স মেনে ওরা কোনো কাজ করেনি, যা ইচ্ছে করেছে। যা ইচ্ছে, এমনি করে ইচ্ছার লাগাম ছেড়ে দেওয়া কি মানুষের সাজে? বারবার চিন্তায় ভুল হয়ে যাচ্ছে সুদীপ্তর। তার চিন্তা কেবলই বিবর্তিত হতে চাইছে মানুষকে কেন্দ্র করে। অতএব এহেন চিন্তা সম্পদ নিয়ে অমানুষের কার্যকলাপের ব্যাখ্যা তিনি কেমন করে পাবেন? হু হু করে শিশুর মতো কেঁদে ফেললেন সুদীপ্ত। ভাই ফজলুর রহমান, দুজনে সেদিন কত তর্ক করলাম রে। তর্ক হয়েছিল সংস্কৃতির ব্যাখ্যা নিয়ে। ডক্টর রহমান সংস্কৃতির বিকাশে ধর্মের গুরুত্বকে স্বীকার করেন প্রবলভাবেই, সুদীপ্ত করেন না। তাই নিয়ে তর্ক, কিন্তু মনোমালিন্য নয়। মাত্র 4 দিন আগের কথা। সদ্য তিনি অসুখ থেকে উঠেছেন। পানি বসন্তে ভুগে কেমন ম্লান দেখাচ্ছিল ভদ্রলোককে, কিন্তু মুখের সেই হাসিটুকু ঠিকই ছিল। আর সেই হাসি সুদীপ্ত কখনো দেখবেন না। চোখের পানি মুছতে মুছতে তিনি বেরিয়ে এলেন, এবং তখনই মনে হলো ছাদটা একবার দেখা দরকার। পরশু রাতে অত দাপাদাপিটা শোনা গিয়েছিল কিসের? ভাবতে ভাবতেই আর নিচে না নেমে উপরে চললেন। সিঁড়ির সর্বোচ্চ ধাপে একটি কাঁথার উপরে পড়ে আছে একটি শিশুকন্যা। থমকে দাঁড়াতে হলো। এত কচি মেয়েটাকে ওরা মেরেছে? গলায় গুলির দাগ, নাকি বেয়োনেটের খোঁচা? কত বয়স হবে? 2 মাস? 3 বা 4 মাসের বেশি কিছুতেই নয়। কিন্তু মেয়ের মা কই? ছাদে কোনো যুবতী স্ত্রীলোকের লাশ সুদীপ্তও দেখলেন না। বয়স্ক পুরুষের লাশও না। বেশিরভাগই বৃদ্ধ বৃদ্ধা এবং কয়েকজন ছোট ছোট ছেলে মেয়ে। সব মিলে প্রায় 30-40 জন হবে। ছোট ছেলেমেয়েরা প্রাণের ভয়ে গড়িয়ে গিয়ে পানির চৌবাচ্চার নিচে লুকিয়েছিল। সেইখানেই গুলি করে তাদের ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঘুমিয়ে থাকার মতোই দেখাচ্ছে। অনেক কটি ভাই বোন এক শয্যায় শুয়ে ঘুমালে সকালবেলা তাদের কেমন দেখায়? কে কোথায় পা রেখে, কোথায় মাথা রেখে এলো পাথারি ঘুম দিচ্ছে। কোনো চিন্তা ভাবনা কিংবা সৌজন্যবোধের বালাই নেই। এ যেন অনেকটা তেমনি তেমনি এমনি রক্তের উপর পড়ে থাকে নাকি তারা? হাহা, এতগুলি কচি ছেলে মেয়েকে মারতে ওদের হাত পা কাঁপেনি? ফজলুর রহমানকে দেখে সুদীপ্ত কেঁদেছিলেন, কিন্তু এতগুলি মানব সন্তানের এই নিষ্ঠুর পরিণতি সুদীপ্তকে লজ্জা দিল। বনের পশুও তো কেউ এমন করে মারে না। 2 মাসের শিশুকে বনের বাঘও তো আক্রমণ করবে না। ক্ষুদ্র মানব শিশু রোমুলাসকে লালন করেনি বনের এক বাঘিনী? হ্যাঁ, মানুষ পশুরও অধম কখনো হয়, কিন্তু সব মানুষ হয় না। যারা হয় তাদের সঙ্গে কি একত্র থাকা চলে? না, আর ওদের সাথে নয়। ফিরোজ ঠিকই বলে। ফিরোজ বলে, ব্রিটিশ রাজত্বে বাংলাদেশের অবস্থা যেমন ছিল এখনও ঠিক তেমনি আছে। স্বাধীনতার সংগ্রাম এখনও তাই শেষ হয়নি। শেষ কি, শুরুই তো হয়নি এতকাল। শুরু হয়েছে গত 7ই মার্চ থেকে। মুজিবুর রহমান গণ আন্দোলন শুরু করলেন। আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা? প্রশ্ন তুলেছিলেন সুদীপ্ত। বন্ধুর সঙ্গে তর্ক করেছিলেন, কিন্তু আর তো তর্কের অবকাশ নেই। পাকিস্তান নামে কোনো দেশ পাঞ্জাব সিন্ধু অঞ্চলে থাকতে পারে, বাংলায় নেই। থাকলে তো ওরা আমরা মিলেমিশে একই দেশের অধিবাসী হতাম। আর তাহলে এমনি করে নির্বিচারে নারী, শিশু, বৃদ্ধ সকলকে ওরা হত্যা করতে পারে? নিজের দেশের লোক হলে এমনি করে নিরপরাধ জনসাধারণকে মারতে পারে কেউ? পরের দেশেও এমন ঢালাও গণহত্যার কথা কচিত শোনা যায়। গতকালের দেখা সেই সব দৃশ্যাবলী সুদীপ্তর চোখে এখনও ভাসছে। এখন তার মনে হচ্ছে জীবনে আর কখনো বোধহয় কোনো মুহূর্তটি একা বসে কাটাতে পারবে না।
একা হলেই ওরা এসে ঘিরে ধরে যে। চিলেকোঠার ছাদে সে বাপ ছেলের লাশ, আর সিঁড়ির সর্বোচ্চ ধাপে 2 মাসের শিশুকন্যা। কিংবা দেখো, জলের ট্যাঙ্কের নিচে সেই জড়াজড়ি করে পড়ে থাকা ছেলেরা। কে যেন কান ধরে ওইগুলোই দেখাতে নিয়ে যায় বারে বারে। 2 তলার সিঁড়িতে এই দৃশ্যটা ছিল সবচেয়ে মর্মান্তিক। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সুদীপ্ত প্রায় মূর্ছা যাচ্ছিলেন। দেয়ালের গায়ে স্ত্রীলোকের মাথার চুল, মনে হচ্ছে দেয়ালের শরীর ফুঁড়ে বেরিয়েছে। 1-2 নয়, 1 গোছা চুল, প্রায় 2 ফুট দীর্ঘ। ঠিক তার সামনেই 2 ধাপ পরে রক্তের ধারা জমাট বেঁধে আছে। সুদীপ্তর মনে হয়েছিল ছাদের ওই 3-4 মাসের শিশুকন্যার সাথে এই রক্তের যোগ আছে। যুবতী মায়ের কোল থেকে ওই শিশুকে ছিনিয়ে কাঁথার উপর ফেলে দিয়ে মাকে নিয়ে যেতে চেয়েছিল বর্বরের দল। সন্দেহে কয়েকবার চিৎকার করেছিল সেই যুবতী জননী, তারপর সংজ্ঞা হারিয়েছিল। অসংবৃতার বিস্ত্রস্ত দেহলতা 4 তলা দালানের ছাদ থেকে চুল ধরে টেনে নামাচ্ছে। দৃশ্যটা কল্পনায় আসতেই সুদীপ্ত শিউরে উঠলেন। ঠিক অমনি করে চুল ধরে টেনে হিঁচড়ে যদি না নামাবে, তাহলে 1 খাবলা মাংসশুদ্ধ চুলের গোছাটা এমনভাবে উঠে আসবে কেন? আর উঠে আসতেই তারা সেটাকে ছুঁড়ে মেরেছিল দেয়ালে। কাঁচা মাংস দেয়ালে গাঁথা পড়ে চুলের গোছাটা এখন ঝুলছে। আর সেই মেয়েটি, মাংসশুদ্ধ মাথার চুল উঠে যাওয়ার ফলে নিশ্চয়ই বিভৎস দর্শনা হয়ে গিয়েছিল, তাই গুলি করে সেই মুহূর্তেই তাকে মারা হয়েছিল। এই রক্ত তার। আর 1 তলায় নেমে সিঁড়ির প্রশস্ত চাতালের সেই রক্ত, ওখানেও পিশাচেরা কাউকে গুলি করে থাকবে। কাকে? তার নাম নেই, কিন্তু চিহ্ন রেখে গেছে। ওই দেখো, ময়লা কাঁথা বালিশের পুঁটলি, আর গুঁড়ো দুধের পরিত্যক্ত টিন পাত্রে কিছু চাল। বড়জোর শেরখানেক হবে। ওই নিয়েই বাঁচতে এসেছিল এখানে। ওই সবই ফেলে এখন কোথায় গেছে? যেখানে গেছে আর সেখানে মৃত্যু নেই। প্রতি মুহূর্তে কি একটা আগলে বেড়ানোর দায় নেই, অতএব শঙ্কাও নেই। এত শঙ্কা বয়ে বেড়াচ্ছি কেন আমরা? বাঁচতে চাই বলে? প্রতি মুহূর্তে শঙ্কা বুকে বয়ে বেঁচে থাকা যায় নাকি? বাঁচার নাম আনন্দ, সেজন্য শঙ্কা পোষণ কেন? আনন্দ কুসুমের জন্ম সাহসের বৃন্তে। অতএব সাহস সঞ্চয়ের চেষ্টা করলেন সুদীপ্ত। সাহস প্রার্থনা করলেন, তাও ব্যর্থ হল। এখন কেবলই তার শঙ্কিত হওয়ার পালা। সে কে? তার ভিক্ষাপাত্রে 1 সের চাল ছিল। সেই যুবতী জননীর কোলে শিশুকন্যাটি ছিল। সব ফেলে তারা চলে গেছে। বাসায় 1 বস্তা চাল ও কয়েক হাজার টাকার বই ও আসবাবপত্র ফেলে সুদীপ্তও চলে এসেছেন। কিন্তু সেই শঙ্কাটা সঙ্গে এনেছেন ঠিকই। সেই শঙ্কাটা এখানেও সুদীপ্তকে তাড়া করল। ফিরোজের এই সুসজ্জিত ড্রয়িং রুমের মধ্যেও দেয়ালে ঝুলে থাকা সেই চুলের গোছা সুদীপ্তর চোখের সামনে ভেসে উঠল। কে যেন 1 খণ্ড ভারী পাথর ঝুলিয়ে দিল বুকের উপর। আমিনা কখন উঠে চলে গেছেন, এখন তিনিই ঘরে একা। এবং সেইটাই সবচেয়ে যন্ত্রণার। সামনের সাদা দেয়াল ফুঁড়ে এখনই যদি অমনি দীর্ঘ চুল গজায়। আরও তীক্ষ্ণ একটা ভয় তাকে আক্রমণ করতে এগুচ্ছিল। কিন্তু তিনি বাঁচলেন একজন ভদ্রলোকের আগমনে। ভদ্রলোকের মুখ ভরা দাড়ি, মৌলভী সাহেব বোধহয়। পরিধানে পাজামা ও শেরওয়ানি, মাথায় টুপি। তিনি এসেই পরিষ্কার উর্দুতে ফিরোজ সাহেব ভেতরে আছেন কিনা জিজ্ঞেস করলেন। সুদীপ্ত একেবারে অবাক। এ ধরনের মানুষের সাথেও ফিরোজের দোস্তি আছে নাকি? সুদীপ্ত একটু বিস্ময় অনুভব করলেন, এবং বিস্ময় তার সপ্তমে চড়ল যখন ফিরোজ এসে আগন্তুককে দেখেই বুকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, যাক, তুমি এসে গেছো, তবে এখন খবর কি বলো? কিছু বলতে আগন্তুক ইতস্তত করছিলেন। ঘরে 3য় ব্যক্তি আছেন। ফিরোজ তা বুঝতে পেরে বললেন, হ্যাঁ, এর সামনে স্বচ্ছন্দে মুখ খুলতে পারো। আমার অন্তরঙ্গ বন্ধু, তদুপরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। চেষ্টা করলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সম্পর্কে তোমার ধারণা তো বেশ উচ্চমানের বলে মনে হচ্ছে। আগন্তুক ভদ্রলোক এবার পরিষ্কার বাংলায় বলে উঠলেন, আপনি ভাই রাগ করবেন না,
আপনাদের কিছু সংখ্যক অধ্যাপক সম্পর্কে আমাদের ধারণা সত্যই খুব নিম্নমানের। উপকার অপকারের প্রশ্ন বাদ দিন, কোনো কিছু করার ক্ষমতাই তারা রাখেন না। কয়েকটা কথা মুখস্থ করে সেইগুলি বছরের পর বছর ধরে আওড়ে অর্থোপার্জনটা একজন যথার্থ তোতা পাখির কর্ম ছাড়া আর কি? হ্যাঁ, এই মৌলভী সাহেব ধরনের লোকটি বলছেন এ কথা? চমকে উঠতেই তো হয়। মৌলভী সাহেব হলেই কেবলই হাদিস কোরআনের কথা জানবেন, তার কি মানে আছে? সুদীপ্ত বললেন, সে কথা ধরুন, আলাদাভাবে বলে কিছু লাভ নেই। কর্মজীবনের নানা স্তরে অমনি তোতা পাখিদেরই তো সংখ্যাধিক্য। যেমন দেশ, দেশের মানুষ যেমন, তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও তেমনি। সমাজের কোনো একটা অংশকে বিচ্ছিন্ন করে আপনি দেখতে পারেন কি? বুঝলে হে কোরাইশি, ফিরোজ বললেন, এই জন্যই এ ভদ্রলোক আমার বন্ধু। তুমি যতই ঘা দিয়ে কথা বলো, চটবেন না। তুমি রাগাতে চাইলেই উনি রাখবেন ভেবেছ? সুদীপ্ত বুঝলেন ফিরোজ কথার মোড় অন্যদিকে ফেরাতে চাইছেন। অতএব তিনি চুপ মেরে গেলেন এবং যথারীতি আলোচনা অন্য মোড় নিল। কোরাইশি নামক আগন্তুকটি জানালেন, তোমার বাড়িতে থাকা চলবে না। ওদের প্ল্যান হচ্ছে আওয়ামী লীগের সকলকে ওরা হয় সাবার করবে, না হয় নীতি বিসর্জন দিয়ে দালালির কাজে লাগতে বলবে। সামনে খুব দুর্দিন। কিন্তু পালাতে হলে তো আন্ডারগ্রাউন্ডে যেতে হয়। সেসব কলা কৌশল তো আমার জানা নেই। মুশকিল ওইখানে। আওয়ামী লীগ সোজাসুজি গণতান্ত্রিক পদ্ধতির রাজনীতি জানে। তার শ্রেষ্ঠ অস্ত্র ধর্মঘট, অসহযোগ আন্দোলন ইত্যাদি। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তগত করার কৌশলটুকুই তার আয়ত্তে। কিন্তু এর প্রত্যেকটিই হচ্ছে ভদ্রলোকের দেশে উদ্ভূত পন্থা। কোরাইশি একদিন তর্ক করেছিলেন ফিরোজের সঙ্গে, তোমাদের নির্বাচন, অসহযোগ আন্দোলন, এসবের কোনটা দিয়ে তুমি মধ্যযুগে ক্ষমতায় যেতে পারতে শুনি? হ্যাঁ, কথাটা ঠিক। মধ্যযুগের রাজনীতি ছিল যুদ্ধের রাজনীতি। কোরাইশি ভুল বলেননি। ফিরোজদের পথ একালের পথ। একালের ধ্যান ধারণায় যারা বিশ্বাসী হবে, কেবল তাদের সঙ্গেই একত্রে এই পথে যাওয়া চলে। তর্ক করব, আলোচনা চালাবো এবং জনগণের মত যাচাই করে যদি দেখি আমার পেছনে তাদের সমর্থন নেই, তাহলে নিঃশব্দে সরে দাঁড়াবো, কিন্তু কোনো অবস্থাতেই গায়ের জোর খাটাবো না। এই নীতি মধ্যযুগে কেউ কি মানত এবং এখনও কি মানবে? যারা মধ্যযুগে বাস করে তাদের জন্য তো সেই মধ্যযুগীয় পন্থাই উত্তম। এসো, যে যাকে পারি, জোর যার মুলুক তাঁর। এই কথাই মাও সেতুং বলেছেন একটু আধুনিক ভাষায়। ক্ষমতার উৎস হচ্ছে বন্দুকের নল। বন্দুকের নল দেখিয়ে বিগত ২৪ বছর পাকিস্তানের একটি সংখ্যালঘু অংশ সংখ্যাগুরু সম্প্রদায়কে শাসন ও শোষণ করে আসছে। কি কচুটা তোমরা করতে পেরেছ শুনি? আওয়ামী লীগের মধ্যে কোরাইশি ছিলেন সশস্ত্র বিপ্লবের পক্ষপাতী। ২৫শে মার্চের রাতের পর কোরাইশি সাহেবের মর্যাদা বহু গুণ বৃদ্ধি পেয়েছে। এখন কোরাইশি সাহেবের যুক্তি পরামর্শ সকলের কাছেই গুরুত্ব পাচ্ছে। ফিরোজকে তিনি পরামর্শ দিলেন, আন্ডারগ্রাউন্ডে তোমার যাওয়ার দরকার নেই। আপাতত কেবল ঢাকা ছাড়লেই হবে। কিন্তু বাড়ি ছাড়তে হবে আজই। আজ বাড়ি ছাড়ব, কাল ঢাকা ছাড়ব, তারপর দেশ ছাড়ব কবে? দরকার হলে তাও ছাড়তে হবে, কিন্তু সে পরের কথা। আমরা আপাতত চেষ্টা করব পাকিস্তানিদের কেবলই ঢাকা শহরে আবদ্ধ রাখতে। না পারলে? সে সম্ভাবনা কোরাইশি সাহেব একেবারে অস্বীকার করেন না। তখন বাংলার যে কোনো খানিকটা অঞ্চলকে মুক্ত করে রেখে সেইখানে স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকার করতে হবে এবং ধীরে ধীরে সারা বাংলাকে মুক্ত করতে হবে। কথাগুলো শুনতে শুনতে সুদীপ্তর মনে হচ্ছিল তিনি যেন স্বপ্ন দেখছেন। স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকার, স্বাধীন সার্বভৌম বাংলা, এসব কি বলছেন কোরাইশি সাহেব? এসব তো তার নিজের মনের কথা। বোধহয় শুধু তাঁরই নয়, প্রত্যেকটি বাঙালির মনের কথা। যে মন স্বপ্ন দেখে সেই মনের কথা, এবং একদিন যে তা সত্য হবে তাতেও সন্দেহ নেই। কিন্তু এখন সে কথা ভাবা যায়? কেন, দুদিন আগে সে কথা তোমরা ভাবুনি? সেই শিল্পী সাহিত্যিকদের মিছিল, রয়টার্স গিল্ড থেকে শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা,
কিংবা ঢাকা শহরের সকল শিক্ষায়তনের শিক্ষকদের সে মিলিত শোভাযাত্রা, বায়তুল মোকাররম থেকে শহীদ মিনার, সেখানে তোমরা কি স্লোগান দিয়েছিলে মনে আছে? মনে আছে, পাক বাহিনী খতম করো, বাংলাদেশ স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো। সেই স্বাধীনতার কথাই তো এখন বলছেন কোরাইশি সাহেব। অস্ত্র বলে স্বাধীনতাকে ছিনিয়ে আনার কথা বলছেন। তাহলে তাহলে আর কি? ভালো কথাই বলেছেন, কিন্তু একটা কিন্তু কিছুতেই মন থেকে দূর হতে চায় না। কোরাইশি সাহেব চলে যেতেই ফিরোজের তাড়া খেয়ে সুদীপ্ত স্নানের ঘরে ঢুকলেন। পেছনে পেছনে ওরাও ঢুকল। সেই ভাবনাগুলি। ছেলেবেলায় সুদীপ্ত একবার একটা কুকুর পুষেছিল। কিছুতেই সে পেছন ছাড়তে চাইত না। লাথি মেরে তাড়াতে চাইলে সে আরো বেশি করে পায়ের কাছে লুটিয়ে পড়ে লেজ নাড়ত। আজ তার ভাবনাগুলি তেমনি অনুগত কুকুরের মতো হয়ে উঠেছে। ওই দেখো, সে জল ভর্তি টাবে লাফিয়ে পড়ে গলা বাড়িয়ে দিয়েছে। চৈত্র মধ্যাহ্নের তপ্ত আবহাওয়াতে ওই জলটুকু লোভনীয় ছিল বইকি, কিন্তু এখন যেন তা অস্পৃশ্য হয়ে গেছে। তিনি দাঁড়িয়ে পড়লেন টাবের সামনে। এখন তবে যাই কোথায়? ফিরোজের তো নিজেরই এখন অত্যন্ত দুর্দিন। তার স্ত্রী একটু আগেই যা বলেছিলেন সেটা তাহলে খুবই সত্যি। আমিনার কাল সকালের যুক্তিটাই বোধহয় ভালো ছিল, কিন্তু কাল সকালে তখন কোনটা যে ভালো ছিল আর কোনটা খারাপ সেসব চিন্তার কোনো অবকাশ ছিল নাকি? কি তাড়াতাড়ি তখন এক চক্কর ঘুরে এসেছিলেন, তাও আবার ফিরেছিলেন ফিরোজের গাড়িতে। কিন্তু তার জন্যই কত রাগ আমিনার। তোমার আক্কেলের বলিহারি যাই, কই তাকিয়ে দেখো দেখি একবার, নীলক্ষেত এলাকায় কারা এখনো বসে আছে। সত্যি কথা, ইতিমধ্যেই তখন নীলক্ষেত এলাকা প্রায় ফাঁকা হয়ে গেছে, কিন্তু পথে এতখানি বোঝা যায়নি। সেখানে অনেক মানুষ তখনও ছিল, অনেক অস্বাভাবিক মানুষ। আতঙ্ক অঙ্কিত ললাট নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পথে বেরুনো আদম সন্তানেরা। তার মধ্যে তার মতো কেবলই দেখতে বেরিয়েছে এমন মানুষও ছিল। দেখলেই চেনা যাচ্ছিল তাদের। তাদের হাতে কোনো বোঁচকা নেই, বা সঙ্গে কোনো স্ত্রীলোক কি শিশু নেই। যানবাহনের দুর্ভিক্ষই সবচেয়ে বেশি। ভদ্রঘরের নবনী কোমল মেয়েরাও ভারী ব্যাগ হাতে ঝুলিয়ে হেঁটে চলেছেন। তাদের অনেকেরই হয়তো গাড়ি আছে, কিন্তু গাড়ির তেল নেই। পেট্রোল পাম্পগুলি পাকিস্তানিরা নষ্ট করে দিয়েছে, অথবা ওই রাতে ওখানকার সব কর্মচারীদের মেরে ফেলেছে। দরিদ্র রিক্সা চালক কিংবা স্কুটার ড্রাইভার বেশিরভাগই বোধহয় মারা পড়েছে গত দুদিনে। তা না হলে এখানে ওখানে রিক্সা স্কুটার অনেক পড়ে আছে, কিন্তু চালক নেই কেন?